কেমন আছেন? আশা করতেছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ শারীরিকভাবে এবং সবকিছু মিলাই ভালোই আছি। তো গতকালকে থেকে আসলে ফেসবুকে দেখতেছিলাম দুটো জিনিস নিয়ে খুবই গরমাগরম স্ট্যাটাস দিতেছে, একটা আওয়ামী লীগ পক্ষ আর একটা বিএনপি পক্ষ। আওয়ামী লীগ পক্ষ জয় বাংলা স্লোগান দিচ্ছে, বিএনপি পক্ষ বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। তো আসলে বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা যাই বলেন না কেন, আসলে কোনোটাই ফায়দা হবে না যদি বাংলাদেশের ফায়দা না হয়, বাংলাদেশের মানুষের যদি ফায়দা না হয়, বাংলাদেশের মানুষের জীবন জীবিকা, সামাজিক আত্মসম্মান সবকিছু যদি পরিবর্তন না হয়, তাহলে আসলে এই জয় বাংলা তারপরে আপনি বাংলাদেশ জিন্দাবাদ বলেন বা এখন অন্তর্বর্তীকালীন সরকার, কোনোটাই আসলে ফায়দা হবে না। হ্যাঁ, কারণ আসলে স্বাধীনতা অর্জন করা চেয়েও স্বাধীনতাটা রক্ষা করা অনেক কঠিন। বাবা হওয়ার চেয়েও বাবা হওয়ার পর ছেলে মেয়েদের রেসপন্সিবিলিটিটা পালন করে তাদেরকে বড় করে মানুষের মতো মানুষ করাটা অনেক কঠিন একটা কাজ। তো আমি বাবা হয়ে গেছি ঠিক, কিন্তু যতদিন পর্যন্ত আসলে আমি আমার ছেলে মেয়ের, আমাদের বাচ্চাদের যদি ফিউচার বলেন বা তাদেরকে তাদের যেই পথ সেটাকে মসৃণ না করতে পারি, তা আসলে আমি বাবা হয়ে খুব একটা ফায়দা নাই। পৃথিবীতে অনেক বাবা আছেন যারা ছেলে মেয়েদের কাছে লাঞ্ছিত এবং ছেলে মেয়েদের কাছে অবজ্ঞার শিকার হয়, কারণ তারা তাদের দায়িত্ব থেকে আসলে দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারে না। তাদের যেই নিডস গুলো, তাদের জীবন জীবিকা যেভাবে পরিবর্তন ঘটানোর প্রয়োজন ছিল সেটা করতে পারে নাই। তাদের যে রেসপন্সিবিলিটিস গুলো ছিল সেগুলো সে পালন করতে পারে নাই। পদে পদে সে ওই জিনিসগুলোতে ফেলিয়ার হয়েছে। তো বাংলাদেশের সরকারগুলো আসলে তেমনই। এটা যখন আপনি সরকারের ভার নিবেন, সরকারের চেয়ারে বসবেন, তখন আসলে যতক্ষণ আপনি পুরো বাংলাদেশের মানুষের অভিভাবক হিসেবে আসলে আপনি অবতীর্ণ হন আর কি ওই জায়গাটায়। তা আপনি যদি আসলে মানুষের জীবন জীবিকা সবকিছুকে যদি পথভ্রষ্ট করান, যদি পরিবর্তন না আনতে পারেন, তাহলে আসলে কোনো কিছুরই ফায়দা নাই। আর আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকারের একটা সময়ে আমাদের সময়টা যাচ্ছে। হ্যাঁ, অনেক ঝামেলা, যদিও আমি বিশেষ করে ওদেরকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু কিছু ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলোকে নিয়ে আসলে কথা না বলাটাই আসলে হয় না আর কি, কোনোভাবেই না বলেও পারতেছি না। কারণ তাদের তাদের পিছনের ব্যাপারগুলো এত পরিমাণই কি এই সমালোচিত যে আপনি কথা না বলে আসলে সম্ভব না ওদেরকে নিয়ে কথা না বলা। আর কেন জানি না যে এরকমই আসলে কয়েকজন বা কয়েকজনের বেশি মানুষগুলো এখানে ইনভলভ হচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে, যেটা খুব ভয়ের কারণ। এবং সংস্কার বলে চিল্লাইতেছে, সবকিছু ঠিক আছে, সংস্কার করবেন, অনেক সংস্কার হবে, কিন্তু রাস্তায় মানুষ ফুটপাতের নিচে রেখে, রাস্তায় মানুষ ফুটপাত থেকে খাবার টোকায় খেয়ে দেন রাস্তায় বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষার থালি নিয়ে বসে আপনি সংস্কার বলে অনেক কিছু করবেন, সেটাও আসলে হয় না। যতদিন পর্যন্ত ওই মানুষগুলোর ভাগ্য আসলে পরিবর্তন হবে না, ততদিন আসলে বাংলাদেশের কোনো কিছুই পরিবর্তন হবে না। আমার বয়সে কখনো আমি দেখি নাই বাংলাদেশের রাস্তায় এত ভিক্ষুক, এত টোকাই, এত পড়ালেখা না করার প্রতি যে একটা অনীহা চলে আসছে মানুষের প্রতি। হ্যাঁ, মানুষের বাচ্চা কাচ্চার প্রতি তারা এখন আর পড়ালেখার প্রতি ওরকম আগ্রহ দিতে চায় না, কারণ পড়ালেখার মূল্যায়নটা চলে গেছে এমন জায়গায়। চিকিৎসার কথা তো বাদে দিলাম, সেটা তো অবস্থা খুবই খারাপ। ন্যূনতম বেসিক যে রাইট গুলো একটা দেশ দেওয়ার কথা তার প্রত্যেকটা নাগরিককে, গত 16 বছরে সেটাকে তো ধ্বংস করে দিয়েছেই। সেটার তো কোনো এই কোনো কিছুই আসলে বলা যাবে না 16 বছরে কি হয়েছে। কিন্তু তার মানে এই না যে সামনের দিনও এই জিনিসগুলো চলমান থাকবে। প্রশ্নের জায়গাগুলো তৈরি যদি হইতে থাকে কন্টিনিউয়াসলি, আপনাকেও বুঝতে হবে, আপনাদেরকেও বুঝতে হবে যে আপনারাও আসলে কোনোভাবেই পার পাবেন না। আজ না হয় কাল না হয় পরশু একদিন না একদিন আপনার দিকে ব্যাপারগুলো আসবেই। সেটা বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন বা অন্তর্বর্তীকালীন সরকারের ইউনিট সরকারি হন, যেই হন না কেন, একদিন না একদিন আপনার গায়ের দিকে যাবেই। কোনোভাবেই আপনি এটাকে পাশ কাটিয়ে যেতে পারবেন না। আর গতকালকে রাতেই ইলিয়াস ভাইয়ের একটা ভিডিও দেখলাম একজনকে নিয়ে, উপদেষ্টাদের, আমি নাম নিতে চাচ্ছি না, কিন্তু এত প্রশ্নবিদ্ধ, এত প্রশ্নের ভিতরে রাখা একজন দুইজন মানুষকে যদি আপনারা উপদেষ্টা মণ্ডলীতে এইভাবে করে জায়গা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, সেটা আসলে কতটুকু প্রযোজ্য হবে দেশের জন্য, দেশের মঙ্গলের জন্য, সেটাও আসলে ভাবনার বিষয়। আর কর্মকাণ্ড যদি ওই ধরনের দিকেই নিয়ে যায়, উনি মুখে বলতেছেন একটা, কিন্তু কর্মকাণ্ডের দিকে যখন আসতেছে তখন ব্যাপারগুলা
অনেক ঘুরে যাচ্ছে, কর্মকাণ্ডগুলো হচ্ছে অন্যরকম। তো সেগুলো যদি এভাবে চলমান থাকে তো একদিন না একদিন দেশটা এমনিই মনে করেন আমাদের দেশের মানুষ, আমার দেখা সবচেয়ে সহনশীল, সবচেয়ে ধৈর্যশীল, সবচেয়ে দেশের জন্য যে আবেগ প্রয়োজন মানুষের বুকে, বাংলাদেশের মানুষের মতো খুব কম মানুষের বুকেই আছে। হয়তোবা আমরা সঠিক টাইমে সেটাকে প্রয়োগ করতে পারি না বা সঠিক টাইমে আমরা সেটাকে এক্সিকিউট করতে পারি না, কিন্তু তার মানে এই না যে বাংলাদেশের মানুষ আসলে কি বলে বোকা বা বাংলাদেশের মানুষ খুব খারাপ। বাংলাদেশের মানুষ যদি খারাপ হইতো তাহলে বাংলাদেশের মানুষ এতদিন ধরে, বাংলাদেশের মানুষ আজকে 50টা বছর স্বাধীনতার পরে বাংলাদেশের মানুষকে প্রত্যেকটা দল এসে যেভাবে করে এই হ্যাস্ত করছে, যেভাবে করে শোষণ করছে, নিপীড়ন করছে, বাংলাদেশের মানুষ এইভাবে করে তাদেরকে মাফ করে দিছে, ক্ষমা করে দিছে, এত কিছুর পরেও ক্ষমা করে দিছে। এটা আসলে কোনো মহৎ এই গুণাবলী ছাড়া সম্ভব ছিল না। কিন্তু অনেকেই কথার সাথে বলে ফেলে যে বাঙালি মুনাফিক, বাঙালি খারাপ, বাঙালি এটা, বাঙালি সেটা। আরে বাঙালি, আপনি 5ই আগস্টের কথাই চিন্তা করুন, যদি পৃথিবীর অন্য কোনো দেশে এমনটা হইতো, এইভাবে করে যদি কোনো ক্ষমতাচ্যুত হইতো কোনো দল, কারো ঘর বাড়ি ঠিক থাকার কথা ছিল না, লুণ্ঠন হইতো, কিন্তু পুলিশ ছিল না, আর্মি ছিল না, র্যাব ছিল না, মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে একজন একজনকে সাহায্য করে। হ্যাঁ, আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদের ঘরে হামলা হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, কিন্তু আমার দেখা এটাও সত্যি কথা যে যেসব আওয়ামী লীগের নেতারা অনেক খারাপ করছে মানুষের প্রতি, মানুষের উপর জুলুম করছে, মানুষের অধিকার হরণ করছে, সেই সব মানুষগুলো ছাড়া খুব কম মানুষই যারা সাধারণভাবে জীবনযাপন ছিল বা আওয়ামী লীগও করছে, তাদের গায়েও বা হাত পুষছে। আমার আশেপাশেও এখন অনেক ভাই বন্ধু অনেকেই আছেন যারা আওয়ামী লীগ করছেন, কিন্তু তারা তাদের কর্মকাণ্ডে ওই ধরনের সমস্যাটা ছিল না, যে কারণে তাদেরকেও আজকে কোনো সমস্যা ফেস করতে হচ্ছে না। কিন্তু সামগ্রিকভাবে যেহেতু আওয়ামী লীগ দলগতভাবে পুরো দলটাই একটা বিশাল ঝামেলার ভিতর দিয়ে আপনার দেশটাকে পরিচালনা করছে, তো সেটার প্রভাব তো আসলে আপনাকে নিতেই হবে। বা এখনো যদি আপনার ভিতরে সেই অনুশোচনা না আসে, তাহলে সামনের দিনেও হয়তো আপনার ভিতরে, আপনার উপর দিয়ে এই ধরনের সমস্যাগুলো যাইতেই পারে। যদিও আমি কামনা করি না, কিন্তু আপনারা যদি সেইভাবে করেই আগাইতে চান, হয়তো বা এটা আরো খারাপের দিকে যাবে। শুধু আওয়ামী লীগের জন্য না, ভবিষ্যতেও যারা বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবেন তাদেরকেও এই 16 বছর থেকে, গত 20 বছর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসলে কোনো কিছুই স্থায়ী না। কিছুদিন আগে, 2-3 দিন আগে আপনার সিরিয়াতে আসাদ সরকারের যেই ঘটনাটা ঘটলো, আপনি চিন্তা করুন, সশস্ত্র ওর বিরুদ্ধে আপনার আন্দোলন হয়েছে আজকে কতদিন ধরে, কিন্তু 24 বছর পর ওকে যাইতেই হয়েছে। আপনি শোষণ নিপীড়ন করে আসলে টিকে থাকতে পারবেন না। হয়তোবা মানুষের মায়ের বুক খালি করতে পারবেন, অনেক ছেলেপেলেকে মেরে ফেলতে পারবেন, গুম করে ফেলতে পারবেন, যারা কথা বলবে তাদেরকে চুপ করা দিতে পারবেন, তো সেটা দিয়ে আসলে আপনার ক্ষমতা চিরস্থায়ী হবে না, আপনাকে একদিন না একদিন। কারণ পরিকল্পনাকারী একজন আছেন, আমরা যেহেতু মুসলমান, আমরা বিশ্বাস করি একজনই আছেন পরিকল্পনাকারী, যিনি সবকিছুই পরিকল্পনা করেন। আর আপনাকে নিয়েও ওনার বৃহত্তর পরিকল্পনা থাকতে পারে। আপনি যদি বাংলাদেশের 16 কোটি 20 কোটি মানুষের ভাগ্যকে নিয়ে যদি খেলা করতে চান, আপনাকেও আসলে সেই পরিকল্পনার ভিতর দিয়ে যাইতে হবে। আল্লাহ তাআলার পরিকল্পনা হয়তোবা দেরিতে আসবে, কিন্তু আসবে জরুর। তো এটাই হচ্ছে কথা আর কি। স্বাধীনতা হয়তোবা বাংলাদেশ 2-3 বার পাচ্ছে, কিন্তু যেই ফলগুলো পাওয়ার দরকার সেই ফলগুলো আসলেই পাচ্ছে কিনা সেটা আসলে খুবই মনটাকে হতাশ করে, খুবই হতাশ করে। 5ই আগস্টে আপনার 2000-এর উপরে মানুষ, 2000 তো এটা শুধু মুখে, যদিও আমি বিশ্বাস করি না এটা সংখ্যা এত কম। কারণ আমি গত 16 বছর 17 বছর যতটুকু ওনাকে দেখেছি, মাননীয়কে, আসলে উনি যে কি জিনিস, এটা বলে বোঝানোটা খুবই কষ্টকর। ওনার, আমি জানি না যে কেন, কি কারণে এইভাবে করে ব্যাপারগুলোকে উনি করছে, কিন্তু উনি আসলেই অনেক অনেক, এগুলো বলা যাবে না। এগুলো বললে ধরেন নিজের শরীরটা কাটা দিয়ে উঠে, এগুলো ভাবলেও যে উনি কি করে গেছেন। এই 5ই আগস্টের আগে 2 মাস এটা তো দেখছে, বা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, কিছুটা মানুষ দেখছে, কিন্তু আপনি 2008 থেকে চিন্তা করেন, এক একটা ঘটনা, এক একটা ট্র্যাজেডি, আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনার চোখে অটোমেটিকলি পানি চলে আসবে ওই ঘটনাগুলোর কথা যদি চিন্তা করুন। কিন্তু এখন পর্যন্ত সেই সকল ঘটনার কিন্তু কোনো ধরনের তদন্ত, কোনো ধরনের ব্যাপারগুলোতে অগ্রসর হচ্ছে না, কোনো ধরনের বৈচারিক কার্যক্রম যাচ্ছে না। আপনি বিশ্বজিতের কথা চিন্তা করেন, তনু হত্যার কথা চিন্তা করেন, আবরার হত্যার কথা চিন্তা করেন, আমাদের পিলখানা হত্যাকাণ্ড, আমাদের শাপলা চত্বর, আমাদের যতগুলো 2006 সালে 28 অক্টোবর যেই জামাত শিবিরের 28-29 জন মানুষকে মেরে ফেলছিল, নেতাকর্মীদেরকে বাঁশ দিয়ে, লগি বইটা দিয়ে পিটিয়ে, প্রত্যেকটা ঘটনা
এখন পর্যন্ত কোনো ঘটনারই কিন্তু কোনো সুষ্ঠু তদন্ত, কোনো ধরনের কোনো মামলার অগ্রগতি হচ্ছে না। এবং যেই প্রশ্নগুলো উঠতেছে বারবার, সেই প্রশ্নগুলোর আসলেই উত্তর মানে আসতেছে না যেখান থেকে আসার প্রয়োজন। এবং যেসব উপদেষ্টা মন্ডলীদেরকে উপরে বসানো হচ্ছে, বাংলাদেশের মানুষ তাদেরকে আসলেই কতটুকু গ্রহণ করতেছে, সেটাও একটা বিশাল প্রশ্ন। আপনারা কোনো প্রশ্নবিদ্ধ মানুষকে এভাবে করে ক্ষমতায় রেখে কতদিন আসলে এভাবে টিকিয়ে রাখতে পারবেন, সেটাও একটা দেখার বিষয়। আপনাদের সাথে ডে বাই ডে মানুষের যে দূরত্ব, সেটা বাড়তে থাকবে। এবং এখানে আশার আলো হচ্ছে আমাদের ইউনূস স্যার। আমি জানি না, কারণ বাংলাদেশে আসলে কাউকেই ট্রাস্ট করাটা খুবই কষ্টকর। আপনি কাউকেই ট্রাস্ট করতে পারবেন না, কারণ এখন পর্যন্ত যাদেরকেই ট্রাস্ট করে বাংলাদেশের মানুষ ক্ষমতা দিয়েছে, তারাই বাংলাদেশের মানুষকে সবচেয়ে বড় বড় ক্ষতি এবং সবচেয়ে বড় বড় আঘাতগুলো দিয়েছে। তো আসলে কাউকেই বিশ্বাস করা যাবে না যতক্ষণ পর্যন্ত ক্ষমতা গ্রহণ করার পর তার কর্মকাণ্ড এবং তার সিদ্ধান্ত, তার দেশ পরিচালনা যতক্ষণ মানুষ বুঝবে না বা মানুষের জীবন জীবিকা পরিবর্তন করবে না, মানুষের অর্থনৈতিক চাকা, মানুষের অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবনের অবস্থা যতক্ষণ পরিবর্তিত হবে না, ততক্ষণ আসলে কাউকেই ভালো বলাটা খুবই কষ্টকর। আর এর ভিতরে তো আমাদের পাশের দেশ থেকে একটা বিশাল ঝামেলা আছেই আমাদের উপরে। কোন কোন জায়গায় যে কাকে কাকে কিভাবে কিভাবে করে ওনারা বসে রাখছেন, সেটা আসলে ভাবাও যায় না। ওনারা কত প্ল্যান করে যে এই ব্যাপারগুলোকে ঘটাচ্ছেন, এবং একটার পর একটা জিনিস আমরা করার পরেও প্রত্যেকটা জায়গায় ওনাদের যেই হস্তক্ষেপ, প্রত্যেকটা জায়গায় ওরা যেভাবে করে মানুষগুলোকে সেট করে দিয়ে গেছে, সেই ব্যাপারগুলো থেকে যে আমরা কবে বেরোবো, এটা আসলে ভাবার বিষয়। এখন নতুন ভাবেই ভাবতে হয়। আর আমরা হয়তো বা এখন অনেকটা সময় কাটিয়ে আসছি আমাদের জীবনের, কিন্তু পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যে বাংলাদেশে থাকবে, সেইটার অবস্থাটাও আসলে কতটুকু সামনের দিকে যাবে, সেটা দেখার বিষয়। তো গত 16 বছর কাটাইছে, কিন্তু আগামী দিনগুলো খুব একটা সহজ মসৃণ হবে না। একটা ভাঙচুরের ভিতর দিয়ে যাচ্ছে দেশ, আরো ভাঙচুর আছে, আমি শিওর। এত দ্রুতই হয়তো বাংলাদেশ পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তনের যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন, সেগুলো আসলে পরিলক্ষিত হচ্ছে না, যেটাই আসলে খুব আপনার ভাবনার বিষয়। আর জীবন তো চলে যাবে, কিন্তু আপনি কি রেখে যাব, কার জন্য, কতটুকু, সেটাও আসলে দেখার বিষয়। আপনি হয়তোবা আজকে আপনার ক্ষমতা আছে, বল আছে, সব করবেন, কিন্তু সব সময় থাকবে না। এটা আপনাকে মেনে নিয়ে চলতে হবে। তো হোপ সবাই বুঝবেন, এবং আমাদের যারা অভিভাবক হিসেবে এখন দায়িত্বগুলো গ্রহণ করতেছেন, তারা ভালো সিদ্ধান্ত নেবেন এবং দেশের মানুষের এবং দেশের উপকারে আসে এমন সিদ্ধান্ত নেবেন, দেশের ভাগ্য পরিবর্তন হয় এমন সিদ্ধান্তগুলো নেবেন, যেটা বাংলাদেশের মানুষকেও আনন্দিত করবে এবং আপনাদের প্রতিও মানুষের আস্থা বাড়বে। এবং বিতর্কিত যে মানুষগুলো আছেন, তাদেরকে অতি সত্বর ওখান থেকে সরিয়ে আপনার অন্য কোনো জায়গায় বা ক্ষমতা নিতে হবে এমন কোনো কেউ কাউকে হাতে পায়, এরকম অনেক যোগ্য মানুষ আছে যাদেরকে, এবং অনেক ভালো মানুষ আছে যাদেরকে এইসব ক্ষমতা দেওয়ার মতো অবস্থান আছে, কিন্তু কেন দিচ্ছে না আমি জানি না। মাহমুদুর রহমান স্যার আমাদের এত ত্যাগী এবং এত দেশপ্রেমিক একজন লোক, তাকে উপদেষ্টা মণ্ডলীতে এখন পর্যন্ত কোনো করা হয় নাই, এটা খুবই আশ্চর্যজনক। আমাদের ইলিয়াস ভাই, কনক সরোয়ার ভাই, পিনাকি ভট্টাচার্য স্যার, সবকিছু ওরা যে রোলগুলো প্লে করছে ওদের জীবনে থেকে, বাংলাদেশে মৃত্যুর ঝুঁকি নিয়ে থেকে এবং বাংলাদেশ থেকে যাওয়ার পরেও প্রত্যেকটা দিন ওরা যেভাবে করে বাংলাদেশকে বুকে আগলে রাখছে, এটা আসলে বলার মতো না। কিন্তু তাদেরকে যে মূল্যায়নগুলো করার প্রয়োজন, সেই মূল্যায়নগুলো করার হচ্ছে না। আশেপাশে এখন অনেক দেখি যে অনেক বিএনপির বড় ভাইরা, অনেক যারা আজকে 16-17টা বছর অনেক ত্যাগ করছে, কিন্তু তাদের সেই ত্যাগের ফলগুলো আজকে অন্যরা এসে খেয়ে ফেলতেছে, অন্যরা এসে দখল করে নিচ্ছে। যারা আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগ ছিল তেলবাজিতে, তারা এখন আবার বিএনপির চেয়েও বড় বিএনপি হয়ে গেছে। তো আসলে বাংলাদেশ খুব আনসার্টেন যে বাংলাদেশে কি হবে, বাংলাদেশের মানুষ। তবে এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সাধারণ যে মানুষগুলো আমরা, তারা আসলেই সবসময় ভুক্তভোগী, এবং এটার সংখ্যাটাই অনেক বেশি। আপনারা যারা গালি দেন কোনো 2-4 জন মানুষকে এক্সাম্পল দেখে, কিন্তু সাধারণ মানুষের ব্যাপারটা এরকম না। আমরা মানুষ খুবই সহজ সরল এবং একজন একজনকে খুবই ট্রাস্ট করি। আপনি চিন্তা করেন, রাস্তায় গাড়ি চলতেছে, এত জ্যামজট বাংলাদেশে, এত কিছু, কিন্তু একটা ড্রাইভারের চোখের যেই ইশারা, সেই ইশারাকে বিশ্বাস করে একজনের কিন্তু গাড়িটাকে সাইড করে নিয়ে চলে যাচ্ছে। আপনি যদি কাউকে একটা জায়গায় দাঁড় করায় কিছু বলেন, সে শুনবে আপনার কথা। তো বাংলাদেশের মানুষ খারাপ না। বাংলাদেশের মানুষ যখন বাংলাদেশের সিস্টেম
ডেভেলপড হয় নাই, বাংলাদেশের মানুষকে যখন এইভাবে করে শোষণ নিপীড়ন করা হয়েছে, ডে বাই ডে মানুষের মতামত, মানুষের মতাদর্শ চেঞ্জ হইতেছে, মানুষের ভিতরগত যে ঠিক আছে এই দেশ কি করবে, এই দেশের মানুষ আমরা সবাই খারাপ, এভাবে করে একটা চিন্তা চলে আসে। তার মানে এই না যে সবাই খারাপ। অতএব সবাই বুঝবেন এবং ভালো সিদ্ধান্ত নেবেন, দেশের ভালো হবে, দেশের মঙ্গল হবে এমন সিদ্ধান্তই নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই আর কি, গল্প গুজব করি মাঝে মাঝে, অফিসের টাইম একটু ফ্রি পাইলে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, যেহেতু বাইরে টাইরে যাইতে পারি না, তাই ভাবলাম এই জায়গাটায় দাঁড়ায় দাঁড়ায় মাঝে মাঝে আপনার সাথে একটু কথা বলবো। চা খাইতে আসলাম, কাজ প্রায় শেষের দিকে। তো এই আর কি, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, পরে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।